আসসালামু আলাইকুম দর্শক, আমাদের চ্যানেল ভিডিও পেতে লাইক, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। রাজবাড়ী জেলা বিএনপি। এই সেক্টরে সবচেয়ে বেশি মানুষ বা শ্রমিক কাজ করছেন এই সেক্টরে, অর্থাৎ এই সেক্টরে যে শ্রমিক তার সংখ্যা বিশাল। আমরা গার্মেন্টস সেক্টরে অনেক সময় বিভিন্ন হিসাব দেখি যে 20 লাখ, 25 লাখ, 30 লাখ বা 50 লাখ মানুষ কাজ করছেন। কিন্তু আপনি যদি গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে দেখেন আপনি, তাহলে আমরা দেখতে পাই, খুব সহজেই আমরা যেটি দেখতে পাই সেটা হচ্ছে যে প্রায় প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িত, এবং সেটি নারী হোক বা পুরুষ হোক। আমরা খেয়াল করে দেখলে দেখব যে বাংলাদেশের আমার অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, এবং এই নারীদের একটি বিশাল অংশ কিন্তু কৃষির সাথে জড়িত। কাজে আমরা যদি পুরুষ এবং নারী দুটোকে একসাথে যোগ করি, দেখা যাবে যে বোধহয় এই সেক্টরে সবচেয়ে বেশি শ্রমিকের সংখ্যা। যেহেতু এই সেক্টরে সবচেয়ে বেশি শ্রমিকের সংখ্যা, কাজেই এই সেক্টরটিতে অবশ্যই আমাদের নজর দিতে হবে। এখানে আমি শিওর, আমি শামসুজ্জামান দুদু সাহেবের বক্তব্য থেকে শুনেছি এবং তার আগে কয়েকজনের বক্তব্য শুনেছি, বেশ কয়েকজন উল্লেখ করেছেন যে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, শহীদ জিয়ার সময় হোক অথবা দেশনেত্রী খালেদা জিয়ার সময় হোক, প্রতিবার আমরা চেষ্টা করেছি কৃষকের সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য, কৃষকদের সমস্যা, কৃষির সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছি। এর মধ্যে অনেকগুলো আলোচিত হয়েছে। খুব সংক্ষেপে যদি বলতে হয়, সেক্ষেত্রে বলা যায় যে, যেমন ধরেন খুব সহজে আমরা যেটা বলি, দেশনেত্রী খালেদা জিয়ার সময়, দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমরা দেশনেত্রী খালেদা জিয়ার সময় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ছিল, করে দেওয়া হয়েছিল। তারপরে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা। আহ, এরকম অনেকগুলো আছে, অনেক বিষয় আছে। ডিপ টিউবওয়েলের যেটা ইলেকট্রিসিটির খরচ, সেটা সরকার বিয়ার করতো সিজনে, যেই সময় ফসলের সিজন ছিল। বিডিএসি বিএডিসির গোডাউনগুলো শহীদ জিয়ার সময় তৈরি করা হয়েছিল। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলোতে কৃষকদের সমস্যার কিছু সমস্যার সমাধান হয়েছে। আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি, সেটি হচ্ছে যে মূল যে বিষয়গুলো আছে, আমি যতটুকু বুঝি জানি, আহ, কৃষকের বীজের সমস্যা সম্পূর্ণভাবে এই সংকটের সমাধান করা যায়নি। বীজের সমস্যা রয়েছে, কাজে এটি একটি বিরাট সমস্যা যেটি আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন। আমাদের 31 দফার মধ্যে আমরা এই ব্যাপারে কথা রেখেছি। আমরা তারপরে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি তুফান বন্যা, বিভিন্ন সময় কৃষকের ফসল নষ্ট হয় এই দেশে। আমরা কৃষি বিমার কথা চিন্তা করেছি, কৃষি বিমা আমরা করার চেষ্টা করছি, যাতে কৃষকের বীজ হোক বা ফসল হোক ক্ষতিগ্রস্ত হলে সেই সময় একটা একটা সার্টেন টাইম পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কৃষককে যাতে সেই সাপোর্টটা দেওয়া যায়, কৃষককে যাতে বাংলাদেশে আবহমানকালে যেটা প্রচলিত আছে, কৃষক গিয়ে মহাজনদের কাছ থেকে লোন নেয়, এরকম হয়। এই লোন চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে, ফলে এটা একটা বার্ডেন হয়েছে, কৃষকের উপর একটা চাপ তৈরি হয়। সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বীমা তৈরি করতে পারি, বড় কৃষক না হলেও আমরা যদি মাঝারি এবং ছোট কৃষক বলতে যাদেরকে বোঝায়, তাদেরকে যদি এই সাপোর্টগুলো আমরা দিতে পারি, তাহলে ওই যে একটা ঋণের চক্র তৈরি হয় কৃষকের মাথার উপরে, সেটি হয়তো আর করা সম্ভব, সেটি হয়তো হবে না। আহ, সারের সমস্যা আছে, সারের সমস্যা আছে। আমাদের আমাদের লাস্ট গভর্নমেন্টের সময় আগে ছিল ইউনিয়ন, খুব সম্ভব ইউনিয়ন পর্যায়ে একজন করে ডিলার, তাতে বিভিন্ন সমস্যা দেখা যেত। এই ডিলারের সংখ্যা ইউনিয়ন পর্যায়ে আমাদের গত সরকারের সময় এটি বাড়ানো হয়েছে, 1 থেকে 2 করা হয়েছে যতটুকু আমার মনে আছে। এইভাবে অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছিল। একটি বড় সমস্যা আছে, সেটি হচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের মানুষ, আমরা কেউ বলি 16 কোটি, 17 কোটি, যেটাই আমরা বলি না কেন, এখানে বহু নেতৃবৃন্দ বসে আছেন, কৃষক দলের বহু নেতাকর্মী বসে আছেন, যাদের সাথে আমার বিভিন্ন দেশে যখন আমি ছিলাম, বিভিন্ন সময় দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে? আপনার এলাকায় দেখা হয়েছে। আমি সারা দেশ ঘুরতাম, আজকে এই জেলা, কালকে ও জেলা, থানায় থানায়, ইউনিয়নে ঘুরতাম, আপনাদের অনেকের সাথেই দেখা হয়েছে মোটামুটি ভাবে। আহ, সেই সময় আহ, আমি যেটা দেখেছি, আমার কাছে মনে হয় বাংলাদেশের জনসংখ্যা কোনোভাবেই এই মুহূর্তে 20 কোটির কম হবে না। এটি হচ্ছে আমার কাছে হয়তো ফ্যাক্টস ফিগার নেই, কিন্তু দেখে আমার কাছে যা মনে হয়েছে, সারা দেশ ঘুরে আমার যতটুকু মনে হয়েছে, এতদিনে জনসংখ্যা, এখন চিন্তা করেন নেতৃবৃন্দ,
20 কোটি জনসংখ্যা, 20 কোটি জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন যদি করতে হয়, আপনাকে ডেফিনেটলি অবশ্যই 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 আপনাকে কৃষির পুরা বিষয়টিকে, কৃষি বলতে যা যা বোঝায় সব কিছুকে একটি ডিসিপ্লিনের মধ্যে যদি আপনি না আনেন, তাহলে অবশ্যই এই 20 কোটি মানুষের খাদ্য সংস্থান করা ভীষণ একটি ডিফিকাল্ট ব্যাপার হবে এবং খুব সিরিয়াস ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম চিন্তা করে দেখেন, 20 কোটি মানুষের জন্য খাবার ইম্পোর্ট করা কিন্তু বলা যায় প্রায় মোটামুটি অসাধ্য ব্যাপার, সম্ভব না সেটি। আপনি কত মানুষের জন্য চাল ডাল তেল নুন আপনি ইম্পোর্ট করবেন? সম্ভব না এটি। কাজেই অবশ্যই অবশ্যই অন্তত বেসিক খাদ্যদ্রব্য যেগুলো, সেগুলো অবশ্যই আমাদেরকে এই দেশের উৎপাদন করতে হবে। এখন এই দেশে উৎপাদন করতে হলে কৃষি জমির পরিমাণ, জনসংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে, কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, এটি একটা সিরিয়াস ম্যাটার, কিন্তু এই বিষয়টি আমাদেরকে চিন্তা করতে হবে। কাজেই কিভাবে কৃষির জমিন আমরা বাড়াতে পারি, জমি আমরা বাড়াতে পারি, এটি একটি চিন্তা আমাদেরকে করতে হবে। কৃষির জমি বাড়াতে হলে অনেক বিষয় আছে, হয়তো এত ডিটেইল এখানে হয়তো আলোচনা করা সম্ভব না। বেশ কিছু স্টেপস আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি, বাট সেটা করা সম্ভব একমাত্র সরকার গঠন করার পক্ষে। তো আমাদেরকে এই বিষয়টি খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে। জনসংখ্যা বাড়ছে বই আমাদের কমছে না। আচ্ছা, আসেন এরপরে। কৃষি বলতে শুধু যে ধান চাষ, পাট চাষ, নট দ্যাট। কৃষি বলতে ধান চাষ যদি হয়ে থাকে, গম চাষ যদি হয়ে থাকে, শাক সবজি চাষ যদি হয়ে থাকে, একই সাথে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি মাছ এইগুলা পালনও কৃষির মধ্যে পড়ে। শুধু যে ধান চাষ আর কয়েকটা ফসল এটা না, কৃষি একটা ব্যাপক বিরাট একটা সেক্টর কিন্তু। এখন আপনি শুধু ধান চাষ করলেন, না হয় আপনার চালের সমস্যা হলো, কিন্তু শুধু কি আপনি ভাত খাবেন? শুধু তো ভাত খাবেন না, শাক সবজি আপনাকে খেতে হবে, আপনাকে মাছ খেতে হবে, আপনাকে গরু ছাগল এগুলো আপনার এনাফ প্রোডাকশন হতে হবে। কাজেই এই বিষয়গুলোকে নিয়েও আমাদের চিন্তা করতে হবে। যে এই যে দেখুন, আজকে আহ, পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে, ডিমের দাম সেই 160 টাকা 200 টাকার কাছাকাছি চলে যাচ্ছে। কেন? এটার কিছু সমস্যা, তো অন্য সমস্যা আছে যেগুলো পত্রপত্রিকায় আমরা দেখি, কিছু সমস্যা আছে, কিন্তু এর বাইরে আমি মনে করি আরেকটি বড় সমস্যা আছে, সেটি হচ্ছে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে আরো। আমাদের প্রোডাকশন বাড়াতে হবে, সেটি ধানের প্রোডাকশন হোক, মানে চালের প্রোডাকশন হোক, সেটি শাকসবজির প্রোডাকশন হোক, সেটি গরু ছাগলের প্রোডাকশন হোক, সেটি পেঁয়াজের প্রোডাকশন হোক। পেঁয়াজ, আমাদের দেশে পেঁয়াজের প্রোডাকশন বাড়ানো সম্ভব। পেঁয়াজ আমরা পার্শ্ববর্তী দেশ সহ কিছু কিছু দেশ থেকে ইম্পোর্ট হয়, কিন্তু নিশ্চয়ই আপনাদের অনেকেরই হয়তো ধারণা আছে, সবার না থাকলেও, আমাদের সারা দেশের মানুষের পেঁয়াজের যে রিকোয়ারমেন্ট, মোটামুটি ভাবে কিন্তু তার 50%-এর বেশি পেঁয়াজ দেশি এই মুহূর্তে উৎপাদিত হয়। প্রায় 60-65% পেঁয়াজ দেশি উৎপাদিত হয়। তাহলে এইটা যদি হয়, এটাকে কিন্তু আমরা আরো বাড়াতে পারি। এটা কি বাড়িয়ে ইম্পোর্ট নির্ভরতা আমরা কমাতে পারি। এখন আমাদেরকে তাহলে বের করতে হবে কোথায় কোথায় আর প্রবাবিলিটি আছে, যেখানে যেখানে পেঁয়াজের উৎপাদন, পেঁয়াজ সহ আরো যেগুলো ফসল আছে, যেগুলো নিয়ে মাঝে মাঝে হইচই পড়ে যায়, মাঝে মাঝে এই পত্র পত্রিকায় যেগুলো নিয়ে নিউজ হয়, মাঝে মাঝে হইচই পড়ে যায়। এবং স্বাভাবিকভাবে সরকার যেই থাকুক না কেন, আর জনপ্রতিনিধি তো করে এইরকম সরকার, মানে মানুষের ভোটে নির্বাচিত, যেমন বিএনপি 2001 বলুন, 91 সাল বলুন, 1969 সাল বলুন, যে জনগণ দ্বারা নির্বাচিত ছিল বলেই এইরকম সরকার আরো বেশি বিব্রত হয় যখন এইরকম ঘটনাগুলো ঘটে। কাজে এই ঘটনাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। দেখুন, একটি বড় বিষয় হচ্ছে পানি। পানি আমাদের একটি বড় বিষয়। আমি জানি না আপনারা কয়জন কতটুকু খেয়াল করছেন, বাট 20 কোটি লোকের দেশে আমাদের পানির বিপুল অসম্ভব সংকট আছে, সিরিয়াস একটি ক্রাইসিস আছে পানি। এবং পানি কৃষির সাথে সম্পর্কিত। অনেকে হয়তো বলতে পারে পানি, কিন্তু পানি কৃষি, পানি এবং কৃষি ওতপ্রোতভাবে জড়িত। আপনি পানি ছাড়া কৃষির কিছুই করতে পারবেন না। এখন শহীদ জিয়ার সময় খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছিল। শহীদ জিয়ার সময় অনেকগুলো সেক্টরে কৃষির হাত দেওয়া হয়েছিল, এবং তার ফলে কিন্তু শহীদ জিয়া যখন দেশের দায়িত্বভার পান, তখন খুব সম্ভব বোধহয় ফসলের প্রোডাকশন ছিল মোটামুটি সব ফসলের, বিশেষ করে ধান, 11 মিলিয়ন টন প্লাস মাইনাস ছিল। শহীদ জিয়ার সময় মাত্র 3 বছর, 2 থেকে 3 বছরের মাথায় এটি 2 মিলিয়নেরও বেশি এটি বৃদ্ধি পায়। এখন এটির একটি প্রধান কারণ ছিল
খাল খনন কর্মসূচি। অর্থাৎ আমাদের দেশে বহু জায়গা তখনও ছিল, এখনো অনেক জায়গা আছে যেখানে কৃষক ফসল উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় পানি, সেই পানিটি পায় না, কৃষক ঠিক মতন সময় মতন পায় না, সেই জন্য ফসল উৎপাদনে বাধাগ্রস্ত হয়। খাল খননের মাধ্যমে শহীদ জিয়া পানির ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য দেখা যায় যে শহীদ জিয়ার সময় আমরা দেখেছি, এবং তারপরে পরবর্তীতে এটা কম বেশি কন্টিনিউ করেছে, যেখানে একটি ফসল হতো পানির কারণে দুটি হয়েছে, যেখানে দুটি হতো পানির কারণে সেখানে তিনটি ফসল হয়েছে। এই সুবিধাটা পাওয়া গেছে। এখন নেতৃবৃন্দ, আহ, যে কোনো কারণেই হোক আমরা করতে পারিনি, এতটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আগামীতে ইনশাল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। এটি আমাদেরকে শুরু করতে হবে অনেকগুলো কারণে। এটি আমাদেরকে শুরু করতে হবে অনেকগুলো কারণে। এটি আমাদেরকে শুরু করতে হবে কৃষকের পানির সুবিধার কারণে। এটি আমাদেরকে করতে হবে রিজার্ভার তৈরি করার কারণে। এটি আমাদেরকে করতে হবে, আমাদের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে এটি কিন্তু নিচে নেমে গেছে। পানির নিচে যে মাটির নিচে যে পানিটা থাকে এটি কিন্তু ব্যবহার করতে 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 নিচে নেমে গেছে, যেটি আরেকটি বিশাল বিপদের একটি সংকেত আমাদের জন্য, বা বিপদের কারণ হবে আগামী দিনে। কাজে সে অনেকগুলো কারণেই আমাদেরকে খাল খনন করতে হবে। খাল খনন করলে আমরা যেরকম কৃষককে পানির সুবিধা দিতে পারবো, খাল খনন করলে আমরা বর্ষার মৌসুমে, যে কয়েকদিন আগে দেখেন নোয়াখালী অঞ্চলে বলেন, আমাদের উত্তর অঞ্চলে বলেন, উত্তর অঞ্চলের নেতৃবৃন্দ এখানে আছেন, কৃষক দলের বিভিন্ন এলাকায় হঠাৎ করে বন্যা হয়। বর্ষাকালীন সময় বন্যা হয়। বন্যার সময় প্রচুর পানি আসে, 7 দিন 10 দিন 2 সপ্তাহ 1 মাস থাকে, তারপরে পানিটা আবার সাগরে চলে যায়। কিন্তু এই পানিটা আপনি যদি চিন্তা করে দেখেন এইভাবে আপনারা প্রত্যেকে, যে যখন বন্যা হয়, ধরেন 10 কিলোমিটার একটা জায়গায় বন্যা হচ্ছে, 10 কিলোমিটার জায়গায় বন্যা হচ্ছে, এবং এভারেজে যদি পানির হাইট মাটির লেভেল থেকে যদি 5 ফিট 5.5 ফিট থাকে, আপনি চিন্তা করেন একটা সুইমিং পুল বা একটা পুকুরের কথা চিন্তা করেন, যে 10 কিলোমিটার রেডিয়াস মোটামুটি ভাবে এরকম, এবং সেটার হাইট হচ্ছে এভারেজে 5 ফিট। কি পরিমাণ পানি আপনি সেখানে আছে চিন্তা করে দেখেন। কিন্তু এই পানিটাকে যদি আমরা খালের ভিতরে নিয়ে যাই, খাল দিয়ে যদি সব জায়গায় আমরা এই পানিটাকে আটকে রাখতে পারি, রিজার্ভের মতন করে রাখতে দিতে পারি, তাহলে চিন্তা করেন কি বিশাল বিপুল পরিমাণ পানি আমরা আটকে রাখলাম, এবং সেই পানিটা আমরা প্রয়োজনে, আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো। এখানে এখানে প্রিয় নেতৃবৃন্দ, আরেকটি বিষয় আমাদের আছে। কিছুদিন আগে একটি রিসার্চে এসছে যে কৃষকের যে কোনো ফসলের ক্ষেত্রে যে পরিমাণ পানি প্রয়োজন হয়, পানির ওয়েস্ট হয় অনেকাংশে। কিভাবে সেটা? যে পরিমাণ পানি প্রয়োজন হয়, আমাদের অনেক কৃষক আছে যারা ঠিক বুঝে উঠতে পারে না পানিটা কতটুকু লাগবে, এবং অধিকাংশ ক্ষেত্রে বেশি পানিটা দেওয়া হচ্ছে জমিতে। বেশি পানিটা দেওয়ার কারণে ওটা অনেক সময় ফসলের জন্যও ক্ষতি হচ্ছে, এবং পানিটাও ওয়েস্ট হচ্ছে। কৃষককে আমাদের আমাদের এখানে অনেক সায়েন্টিস্ট আছেন, ওয়াটার স্পেশালিস্ট আছেন, যাদেরকে দিয়ে আমাদেরকে একটি পদক্ষেপ নিতে হবে সামনের দিনে, যে পানিটা যাতে ওয়েস্ট না হয়, পরিমিত পরিমাণে পানি আমরা ব্যবহার করব, তাহলে বাকি পানিটা আমরা অন্য কাজেও ব্যবহার করতে পারবো। এই খাল খননের কয়েকটি সুবিধা কম বেশি আপনারা জানেন। খাল খননের কিন্তু আরেকটি বড় সুবিধা আছে। বাংলাদেশের বহু গ্রাম আছে যেখানে বহু মানুষ বাস করে, যারা কিন্তু, যাদের ওখানে পুকুর বা নদী থেকে বেশ ভিতরে তাদেরকে থাকতে হয়। তাদের প্রাত্যহিক প্রয়োজনের জন্য যেই পানি, মানে ধরেন গোসল আসল এগুলার জন্য, অথবা রান্না বান্নার জন্য, প্রাত্যহিক ব্যবহারের জন্য যেই পানি, সেটা আনার জন্য তাদেরকে অনেক দূরে যেতে হয়, বা দূরে যাওয়ার কারণে যেটা হচ্ছে, সঠিকভাবে তারা পানি ব্যবহার করতে পারছে না, এবং পানি ব্যবহার করতে না পারার কারণে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন অসুখ বিসুখ, বিশেষ করে বিভিন্ন রকমের স্কিন ডিজিজ হয় তাদের। আমরা যদি বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে খালগুলা খনন করতে পারি, এবং খালগুলাতে যদি পানি রেখে দিতে পারি রিজার্ভ মতন, তখন এই মানুষগুলো যারা সহজে পানি ব্যবহার করতে পারছে না, এই মানুষগুলো কিন্তু তখন পানিটা অ্যাক্সেসটা আরো ইজি হবে তখন। এখন যদি সে ডেইলি 30 লিটার পানি ব্যবহার করে, তখন সে হয়তো 50 লিটার পানি ব্যবহার করবে, ফলে তার অসুখ বিসুখের পরিমাণও কমে আসবে। এরকম অনেকগুলো বিষয় আছে। সেই জন্যই নেতৃবৃন্দ, আহ, আরেকটি বিষয় আছে আমাদের, যেটি প্রসঙ্গক্রমে আমি বলছি, যে যেমন এই যে যেটা আমি বললাম, যে
আমার কাছে কারণ আছে বিশ্বাস করার যে আমরা প্রোডাকশন যদি না বাড়াতে পারি তাহলে এই যে দ্রব্যমূল্যে যেটি নিয়ে মানুষ প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে প্রত্যেকটা সমাজের শ্রেণীর, আপনি নিম্ন মধ্যবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত, যেভাবেই যার কথাই বলেন না, মোট কথা একটি পরিবার, প্রায় বলা যায় প্রতিটি পরিবার কিন্তু প্রতিদিন এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এর কারণে কষ্ট পাচ্ছে। আমাদেরকে যেভাবেই হোক কৃষককে সহযোগিতার মাধ্যমে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অবশ্যই আমাদেরকে আমাদের উৎপাদন বাড়াতে হবে। সেটি ধানের উৎপাদন বলেন, সেটি আলুর উৎপাদন বলেন, সেটি পুঁইশাকের উৎপাদন বলেন, ঢেঁড়স বরবটির উৎপাদন বলেন, সেটি গরু ছাগলের উৎপাদন বলেন, সেটি হাঁস মুরগির উৎপাদন বলেন, ডিমের উৎপাদন বলেন, সেটি পেঁয়াজ রসুনের উৎপাদন বলেন, সেটি মাছের উৎপাদন বলেন না কেন, অর্থাৎ কৃষি বলতে যা যা বোঝায় আমাদেরকে এই উৎপাদনগুলো বাড়াতে হবে যদি আমরা জিনিসের দাম কমাতে চাই। এবং তারপরে তো বাজার ব্যবস্থা আছে, কৃষককেও চেষ্টা করতে হবে আমাদেরকে, যদি এটি ভালো ফল দেয় তাহলে চেষ্টা করতে হবে, অর্থাৎ কৃষকের যে পণ্য, কৃষক যদি সরাসরি বাজারে নিয়ে আসতে পারে, সরাসরি যদি তারা ক্রেতার কাছে দিতে পারে, তাহলে কিভাবে দিতে পারে যাতে করে জিনিসের দাম, কৃষকের সরাসরি মূল্যটা পেল, অ্যাট দ্য সেম টাইম ক্রেতা যারা সাধারণ মানুষ যারা তারাও সহজভাবে কম দামে জিনিসটা কিনে নিতে পারলো। কাজেই নেতৃবৃন্দ, আমার মনে হয় আপনারা কৃষক দল, শুধু দল গঠন করলেই হবে না, আমাদের দলের যে লক্ষ্য, যে কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম, এগুলো হয়তো একদম নন পলিটিক্যাল কথা, রাজনীতির কথার পাশাপাশি আমরা তো শুধু বক্তব্যের জন্য না, বিএনপি এমন একটি দল যেই দলটি দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করার লক্ষ্য রাখে, এবং সে কারণেই আমাদেরকে এই মানুষের যে বাস্তব সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে এবং সমাধানের পথগুলো বের করতে হবে। সেজন্যই আমরা অতীতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করব। সেই জন্যই আপনারা যখন আজকে যাবেন, আপনাদের সামনে হয়তো দেওয়া হয়েছে যেমন অনেকগুলো বিষয় এখানে কৃষক দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এগুলো আমরা দলের মধ্যেও আলোচনা করব। মহাসচিব সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের মূল যেটি আছে স্থায়ী কমিটি, আমরা সেখানে প্রাইমারি আলোচনা করে আরেকটু আলোচনা করে আমরা এটিকে আস্তে আস্তে বিষয়টিকে আমরা নিয়ে আসব, যে কতগুলো পদক্ষেপ আমরা গ্রহণ করব কৃষি সেক্টরের জন্য, যেগুলো আমাদের মানে চিন্তা ভাবনার মধ্যে আছে। যেমন কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের করা যায় কিনা, এটি করলে লাভ হবে কিনা, এই বিষয়টি আমাদের চিন্তার মধ্যে আছে। দ্বিতীয়ত আমাদের চিন্তার মধ্যে আছে কৃষকের জন্য শস্য বীমা চালু করা, যেটি আপনাদেরকে একটু আগে আমি বললাম। তৃতীয়, আমি বলেছি আপনাদেরকে যে সেচ ব্যবস্থার সংকট নিরসনে ও ঐতিহ্যবাহী যে খাল খনন কর্মসূচি শহীদ জিয়া ছিল, সেটিকে পুনঃপ্রবর্তন করা, সেটিকে চালু করা। সেটির সাথে সেচের পানি অপচয় রোধে যেটি বলেছি, এর মধ্যে খুব সম্ভব বোধহয় বিষয়টি কোনো কোনো জায়গায় চালু হচ্ছে, বারিড পাইপ লাইন পদ্ধতির মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা। হয়তো কেউ কেউ এটির সাথে পরিচিত আছেন, এটিকে কিভাবে আরো করা যায় ভালোভাবে, পানির অপচয় যাতে না হয়। তারপরে কৃষকের স্বার্থ উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা। প্রিয় সহকর্মীবৃন্দ, পৃথিবীর অনেক দেশ আছে যারা কৃষি পণ্য রফতানি করেই তাদের পুরা দেশ চালায়, কৃষি পণ্য রফতানি করেই তারা লক্ষ কোটি মানুষের তাদের দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করে। আমাদের যেরকম আমরা প্রায় বলি যে আমাদের অর্থনীতি গার্মেন্টসের থেকে যে ইনকাম সেটির উপরে, এবং রেমিটেন্স, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিদেশের থেকে আছেন কষ্ট করছেন, তারা যে বৈদেশিক মুদ্রা পাচ্ছেন, এই দুটো মূল। এটার পাশাপাশি আমরা আমাদেরকে দেখেন, যদি সত্যিকারভাবে একটি সরকার গত 15 বছর থাকতো জনগণের দ্বারা নির্বাচিত, তাহলে কিন্তু প্রবাসীদের রেমিটেন্স এবং গার্মেন্টস এই দুটোর বাইরে নিশ্চয়ই সত্যিকার সরকার থাকলে, জনপ্রতিনিধি সত্যিকারভাবে থাকলে নিশ্চয়ই তারা আরো 2-3টি হয়তো সেক্টর বের করতে পারতো যেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আসবে, যা দিয়ে আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারতাম। বাট যেহেতু ছিল, কি ছিল না ছিল আমি সেই প্রসঙ্গে আর যেতে চাইছি না। প্রত্যেকটা মানুষ উপস্থিত এখানে, প্রতিটা মানুষ আপনারা সাক্ষী আছেন গত 15 বছর কি হয়েছে না হয়েছে দেশে। তো এখন নেতৃবৃন্দ, কৃষিকে আমাদের আগামী দিনে বাংলাদেশের বহু জায়গায়, বহু এলাকায়, বহু অঞ্চলে বিভিন্ন ফসল আছে যেগুলোকে আমরা সুন্দরভাবে
আমরা পরিকল্পনা মাফিক যদি আমরা সহযোগিতা করতে পারি সেই কৃষকদেরকে, সেই ফসলগুলো আমরা এক্সপোর্ট করতে পারবো। বিদেশে এক্সপোর্টের মাধ্যমে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আহ, সেই জন্যই বলা হয়েছে যে শিল্প কারখানা কৃষি ভিত্তিক সেটি গড়ে তোলার প্রচেষ্টা করা, সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা। আমাদের কৃষক দল থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে কৃষি ফসলের মজুতদারি এবং একচেটিয়া কারবারি বন্ধ করার জন্য যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় অবশ্যই সেটা করা। তারপরে সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা। এটি ছোট ছোট যারা কৃষক তাদের বিভিন্ন সময় সমস্যা হয়, ট্রাক্টর বিভিন্ন সমস্যা, এই ব্যাপারটা বিবেচনা করা যায় কিনা। কৃষক দল নিশ্চয়ই আপনাদেরকে দিবে এই পয়েন্টগুলো, এবং পয়েন্টগুলো দিলে আপনারা যখন ইউনিয়ন পর্যায়ে যাবেন আপনারা আলোচনা করবেন, আলোচনার পরিপ্রেক্ষিতে যেগুলো রেজাল্ট পাবেন আপনারা নিয়ে আসলে তখন ওগুলোর উপরে ভিত্তি করে আমরা ব্যবস্থা নিতে পারবো। আহ, তারপরে তাদের আছে সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহের জন্য যেই সকল অঞ্চলে পেঁয়াজ হয় সেই সবগুলো জায়গাতে আহ, সেই স্পেশালাইজ কোল্ড স্টোরেজ করা যায় নাকি। আমরা বিভিন্ন সময় পত্রিকার পাতায় দেখি, খবর আসে বিভিন্ন জায়গায় কখনো আলু, কখনো পেঁয়াজ, কখনো টমেটো, বিভিন্ন ফসল নষ্ট হয়ে যেতে থাকে। যদি সেই সকল অঞ্চলে স্পেশালাইজ কোল্ড স্টোরেজ